প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচিত বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আমাদের আরও কয়েকটি সৃজনশীল সমস্যার সমাধান আমরা পূর্বে করার চেষ্টা করেছি। তোমরা যদি সেটা ভালোভাবে অনুশীলন করো তাহলে আমার মনে হয় তার থেকে সাম্যক ধারণাও তোমরা পেয়েছ। আমরা কথা না বাড়িয়ে আজকের সৃজনশীল সমস্যার দিকে আলোকপাত করি। তোমরা হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করো। দেখো, হোয়াইট বোর্ডে আমাদের যে সৃজনশীল সমস্যাটা দেওয়া আছে সেটা আমি মুখেও একটু পড়ে দিচ্ছি। তোমাদের সব থেকে ভালো হয় যদি তোমরা এটে স্ক্রিনশট দিয়ে রাখো বা স্টে করে লিখে নাও, খুবই ভালো হয়। তারপর আমি মুখে দ্রুত গতিতে একবার বলে যাচ্ছি, তোমরা এটা একটু দেখে নাও। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের কিছু লেনদেন আমাদের এখানে দেওয়া আছে, যেখানে লেখা আছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখের শ্রাবণীয়ের লেনদেন নিম্নরূপ। স্টার চিহ্ন দিয়ে, অর্থাৎ এই উদ্ধৃত নিয়ে আমরা অঙ্ক করা শুরু করব। তাই এখানে লেখা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 9,500 টাকা। ক্রমিক একে বলা আছে পাওনাদারকে ইস্যু করা হয়েছে 4,500 টাকা, নগদান বইয়ে ক্রেডিট করা হয়েছে 5,400 টাকা। এখানে তোমরা উদ্দীপকটা লেখার সাথে সাথে আমার কাছে একটু শোনো। পাওনাদারকে যখন আমাদের 4,500 টাকা ইস্যু করা হয়েছে তখন আমাদের নগদান বইতে টাকা কমানো উচিত ছিল 4,500, কিন্তু আমরা নগদান বইয়ে টাকা কমিয়ে ফেলেছি 5,400, অর্থাৎ বেশি কমানো হয়েছে 900 টাকা। এই 900 টাকা আমাদের পরবর্তীতে নগদান বইয়ের উদ্ধৃতর সঙ্গে আমাদের যোগ করে দিতে হবে। এটা আমরা সমস্যার সমাধান করার সময় দেখব। ক্রমিক 2তে আছে ব্যাংক চার্জ 200 টাকা, নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক চার্জের জন্য আমাদের টাকার পরিমাণ কমে, আমরা এটা বিয়োগ করে দেব। ক্রমিক 3-এ আছে 8,000 টাকার প্রাপ্য বিল 7,500 টাকায় বাট্টা করে নগদান বইয়ে পূর্ণ মূল্য লেখা হয়েছে। আমি বাট্টার কথাটা তোমাদের সাথে পূর্বেই ব্যাখ্যা করেছিলাম যে ব্যাংকের কাছে আমরা 8,000 টাকার একটি কাগজ জমা করলাম, তাদের কাছ থেকে আমরা পেলাম 7,500 টাকা, কিন্তু আমরা নগদান বইতে পূর্ণ 8,000 লিখে ফেলেছি। অর্থাৎ 7,500 টাকা আমাদের 7,500 টাকার জায়গায় 8,000 টাকা লেখার জন্য 500 টাকা বেশি লেখা হয়েছে, এটা পরবর্তীতে বিয়োগ করে দিতে হবে। ক্রমিক 4-এ আছে পাওনাদারকে, অর্থাৎ আমাদের কাছে যারা টাকা পাবে এমন লোকদের আমরা 35,000 টাকার চেক ইস্যু করেছি, কিন্তু পুরো 35,000 টাকা তারা ব্যাংকের থেকে তুলে নেয়নি, যার মধ্যে 24,000 টাকার চেক ব্যাংকে উপস্থাপন হয়েছে। আমাদের শেষ অর্থাৎ 5 ক্রমিকে আছে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 8,000 টাকা, আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বেড়েছে 8,000। কদাগে চেয়েছে বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো। খদাগি 1, 2, 3 ও 4 কর্মীকে জাবেদা দাখিলা দিতে বলেছে। গোয়াতেই একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার কথা বলা আছে। তাহলে তোমরা যদি উদ্দীপকটা এর ভিতর তুলে নাও তাহলে আমাদের সমাধানটা করার জন্য সুবিধা হবে। তোমরা হয়তো কেউ কেউ দ্রুত গতিতে উদ্দীপকটি তুলে নিতে পারছো না, পরবর্তীতে যখন তোমরা অনুশীলন করবে তখন উদ্দীপকটি আবার দেখে নেবে। আমরা আলোচনা শুরু করি। কদাগে আমাদের কাছে চেয়েছে
বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো। এখানে বকেয়া চেকের একটা সংজ্ঞা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তোমরা খাতায় লিখে ফেলো। ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, এমন চেককে বকেয়া চেক বলে। অর্থাৎ আমরা পাওনাদারকে দেওয়ার জন্য চেক ইস্যু করেছি, তাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু টাকাটা পাওনাদাররা ব্যাংক থেকে তুলে নেয়নি। যেহেতু পাওনাদাররা ব্যাংক থেকে তুলে নেয়নি, এখনো পর্যন্ত পরিশোধের জন্য বকেয়া হিসাবে আছে, তাই তাকে বকেয়া চেক বলা হবে। এই অর্থে দেখো, ক দাগের উত্তরটা আমাদের কাছে খুবই সহজ। শুধুমাত্র 4 নম্বর দফাটি বা 4 ক্রমিকটা ক উত্তরের জন্য আমাদের প্রয়োজন হবে। আমরা পাওনাদারকে 35,000 টাকার চেক ইস্যু করেছিলাম, যার মধ্যে 24,000 টাকার চেক ব্যাংকে উপস্থাপন হয়েছে। তাহলে উপস্থাপন হয়নি এমন টাকার পরিমাণ 11,000, অর্থাৎ ক দাগের আওতায় শুধুমাত্র 11 দাগ যাবে। ক্রমিক 1, 2, 3, 4 এর চাপদা দিতে হবে, আমরা চাপদা পরবর্তীতে দেব। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো আমরা প্রথমেই কি করি, বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। তোমরা প্রথমেই লেখো, শ্রাবণীর বকেয়া চেকের পরিমাণ নির্ণয়। শ্রাবণীর পরিমাণ নিম্নরূপ। এখানে থাকবে বিবরণ টাকা, এখানে বিবরণ লেখো, এখানে টাকা লেখো। প্রথমে লেখো ইস্যুকৃত চেক, টাকা 35,000, উপস্থাপন হয়নি, উপস্থাপন হয়নি না, উপস্থাপন হয়েছে লেখো। উপস্থাপন হয়েছে 24,000, নেগেটিভ ফিগার দিলাম, অর্থাৎ আমাদের ফলাফল থাকলো 11,000 টাকা। বন্ধ করে দিলাম। এবং তোমরা লক্ষ্য করেছ, আমি বকেয়া চেকের একটি সংজ্ঞা তোমাদের প্রদান করেছিলাম। সেখানে বলা হয়েছিল চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ব্যাংকে উপস্থাপন না করার কারণে ব্যাংক এখনো পর্যন্ত এই টাকা পরিশোধ করেনি, যাকে বলা হচ্ছে বকেয়া চেক। আমি যদি একটি সহজ উদাহরণ তোমাদের দেই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। ধরে নাও, প্রথম বর্ষ আর প্রাক নির্বাচনী ও নির্বাচনী ফলাফল হিসাবে মার্ক সার্টিফিকেট আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি। আজকে 30শে নভেম্বর, 30শে নভেম্বর এই ফলাফল প্রত্যেকটা ছাত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ রেজাল্ট আর ফলাফল আর যেটাকে তোমরা বলো প্রমোশন পত্র। আমাদের বাণিজ্য বিভাগে 100 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, 100 ছাত্রছাত্রীকে আমরা ফলাফল হাতে তুলে দেব। কিন্তু আজকে কলেজে ফলাফল নেওয়ার জন্য এসেছে 90 জন ছাত্রছাত্রী, বাকি আছে
10 জন। তাহলে যদি তোমার কাছে প্রশ্ন করে যে ফলাফল বকেয়া ছাত্রছাত্রীর পরিমাণ কত, 100 - 90, 10 জন। তাহলে বকেয়া ফলাফল প্রকাশিত হয়নি বা ফলাফল দেওয়া হয়নি এমন বকেয়া ছাত্রছাত্রীর সংখ্যা হলো 90 জন। অনুরূপভাবে এখানেও তোমার কাছে প্রশ্ন করেছে বকেয়া চেকের পরিমাণ কত, ইস্যু করা হয়েছিল 35,000, ব্যাংকে উপস্থাপিত হয়েছে 24,000, উপস্থাপন হয়নি 11,000। এটাই আমাদের বকেয়া চেকের পরিমাণ। দাগ নম্বর খতে আমাদের কাছে জাবেদা চেয়েছে, আমরা জাবেদা করার জন্য অগ্রসর হব। তোমরা জাবেদার ছক জানো, সে অনুসারে একটি ছক প্রস্তুত করে ফেলো। তবে এখানে আমরা তারিখের ঘরও রাখবো, যেখানে অবশ্যই তারিখ দেওয়া, বারবারই তারিখ দেওয়ার দরকার নেই। আমরা এখানে লিখছি শ্রাবণী এর হিসাব, ব্র্যাকেটে আমরা লিখছি জাবেদা। সব থেকে বামে রাখছো তোমরা তারিখের ঘর, সব থেকে ডাইনে নিয়ে যাচ্ছ ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, বিবরণ তারিখ 2018 31 ডিসেম্বর। আমরা সবগুলো জাবেদায় 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রদান করব। তোমাদের প্রথমে ক্রমিক 1-এর কথা বলা হয়েছে, যেখানে ক্রমিক 1-এ ছিল ইস্যুকৃত আর পাওনাদার বরাবর চেক ইস্যু করা হয়েছে। এর জন্য আমরা প্রদেয় হিসাবের পরিমাণ কমাচ্ছি, প্রদেয় হিসাব ডেবিট হবে, আমাদের ব্যাংকের টাকা কমে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমরা নগদ বইতে যে টাকাটা লিখেছিলাম সেটাই আমরা এখানে দেখাবো, 5,400 টাকা আমরা লিখেছি। এর জন্য টাকার অঙ্ক আমরা 5,400 দেখালাম, ব্যাখ্যা লিখলাম পাওনাদার এ, চেক ইস্যু। এখানে ক্রমিক তোমরা 1 দিতে পারো, বোঝার সুবিধা হয়, এটা ভালো। পরবর্তী তারিখের জন্য ডট দাও, ক্রমিক 2 দাও। ক্রমিক 2-তে তোমরা দেখেছিলে ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, এজন্য এখানে আমরা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 200। একটি ব্যাখ্যা লিখব, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এরপরে আমাদের ক্রমিক 3, এখানে ডট দাও, ক্রমিকের ঘরে 3 দাও। 3 ক্রমিকে দেখো তোমাদের উদ্দীপক ছিল প্রাপ্য বিল বারটা করা হয়েছে, যেটা হিসাবভুক্ত হয়েছে। তাহলে আমরা যখন প্রাপ্য বিল বারটা করি তখন আমাদের নিকট টাকা আসে, অর্থাৎ ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে। এর জন্য তোমরা লেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত লেখো প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। কারণ কি এখানে আর একটা ক্রেডিটটা আমরা লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট, আমাদের 8,000 টাকার প্রাপ্য বিল ছিল, আমরা বারটা করেছিলাম ব্যাংকে 7,500 টাকা, আমাদের খরচ প্রদান করতে হলো 500 টাকা। আমরা জানি
ব্যাংক হিসাব টাকা বাড়লে ডেবিট হবে, আবার প্রদত্ত বারটাকে আমরা ডেবিট লিখলাম, এই জন্যে খরচ এবং সম্পদ ডেবিট হয়, এই অর্থে আমরা 500 টাকাকেও ডেবিট লিখলাম। আমাদের কাছ থেকে প্রাপ্য বিলের পরিমাণ কমে গেল 8,000 টাকা, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট করে দিলাম। ব্যাখ্যা লিখলাম, বিলের বারটা করা হলো। এর মাধ্যমে আমাদের 3টি কর্মী শেষ হয়ে গেল। আমাদের অবশিষ্ট 4 কর্মী রয়েছে, তার জাবেদা দিতে হবে। আমি 4 কর্মীদের জাবেদাটা সব থেকে উপরে দিয়ে দিচ্ছি। দেখো, 4 কর্মীকে এখানেও আমাদের পাওনাদার বরাবর চেক ইস্যু করা হয়েছে, এর জন্য প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তবে এখানে টাকার পরিমাণটা পরিবর্তন হবে, টাকা পরিবর্তন হয়ে 35,000 হবে। ব্যাখ্যা ঠিক থাকবে। পাওনাদার বরাবর চেক ইস্যু। এর মাধ্যমে আমাদের ক দাগ এবং খ দাগের সমস্যার সমাধান হলো। আমাদের হাতে এখন অবশিষ্ট ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ ক খ গ দাগে আমাদের কাছে চেয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী দেব। তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী সব আগে থেকে যাও, সবটা প্রস্তুত করে নিয়ে আমরা শ্রাবণীয়ের ব্যাংক সমন্বয় বিবরণী। শ্রাবণীয়ের ব্যাংক সমন্বয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের। আমাদের ছক আসবে ক্রমিক, এরপরে এখানে টাকার একটি ঘর থাকবে আমাদের, মাঝেরটা পুরোটাই আমরা বিবরণ আকারে রেখে দিচ্ছি, আর এখানে বিবরণের ঘরটা একটু বড় থাকলে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে কর্মীকের ঘরে আমরা স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং স্টার চিহ্ন দিয়ে তোমরা লক্ষ্য করেছিলে আমাদের স্টার চিহ্ন দিয়ে লেখা ছিল নগদান বই অনুযায়ী উদ্ধৃত। নগদান বই অনুযায়ী উদ্ধৃত আমাদের টাকার পরিমাণ ছিল 9,500। এরপরে তোমরা এক ক্রমিক পড়ো। এক ক্রমিকে আমাদের লেনদেন যে ছিল, পাওনাদার বরাবর 4,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, যার মধ্যে 4,500 টাকার পরিবর্তে আমাদের হিসাব বইয়ে লেখা হয়েছে 5,400 টাকা, যে টাকাটা আমাদের ইস্যু অপেক্ষা বেশি লেখা হয়েছে। তোমরা আবারও আমি রিপিট করছি, দেখো, পাওনাদারকে ইস্যুকৃত 4,500 টাকার একটি চেক নগদান বইয়ে 5,400 টাকা লেখা হয়েছে, অর্থাৎ 900 টাকা আমাদের
বেশি কমানো হয়েছে, যেটা এখন আমরা এর সঙ্গে যোগ করে দেবো বা বাড়াবো, যে জন্য আমরা লিখব ইস্যুকৃত চেকের পরিমাণ বেশি লেখা হয়েছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটে দেখাবো ৫,৪০০ বিয়োগ ৪,৫০০ পার্থক্য ৯০০। কর্মিক ২তে তোমরা লক্ষ্য করো ব্যাংক চার্জের জন্য আমাদের টাকার পরিমাণ কমে, বিয়োগ হবে। আমরা বিয়োগ চিহ্ন নেগেটিভ ফিগার দ্বারা বুঝিয়ে থাকি। ক্রমিক ৩ আছে, দেখো ৮,০০০ টাকার প্রাপ্য বিল ব্যাংকে ৭,৫০০ টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু বাটাকৃত মূল্যকে গণ্য না করে পুরো ৮,০০০ টাকাই হিসাবের বইতে দেখানো হয়েছে, অর্থাৎ বেশি লিখে ফেলানো হয়েছে ৫০০ টাকা। সেই ৫০০ টাকা এখন আমরা কমিয়ে দেব। তোমরা লিখো বাট্টাকৃত বিলের মূল্য বেশি লেখা হয়েছে। ব্র্যাকেটে দেখাচ্ছি আমরা ৮,০০০ বিয়োগ ৭,৫০০ টাকাটা আমরা এখন কমাবো। এখান থেকে ৫০০ টাকা নেগেটিভ ফিগার দিয়ে দিলাম। ক্রমিক ৪ ক্রমিকটা তোমরা পড়ো। পাওনাদার বরাবর মোট ৩৫,০০০ টাকার চেক, যার মধ্যে ২৪,০০০ উপস্থাপিত হয়েছে, তার মানে বকেয়া ছিল, আমরা গোয়াদাগে বের করেছি ১১,০০০ টাকা। এই পরিমাণ টাকা এখন আমাদের বৃদ্ধি পাবে। এর জন্য আমরা কি লিখব? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ব্র্যাকেটে টাকা দেখাচ্ছে আমরা ৩৫,০০০ বিয়োগ ২৪,০০০ পার্থক্য পরিমাণ ১১,০০০। ক্রমিক ৫ অবশিষ্ট লেনদেন আমাদের হাতে, যেখানে লেখা ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এর জন্য আমাদের টাকার পরিমাণ বাড়বে, যোগ হবে। যোগ হওয়ার জন্য আমরা লিখছি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। টাকার পরিমাণ দেনাদার সরাসরি ব্যাংকে জমা করেছিল ৮,০০০। আমরা যোগফলটা একটু দেখে নিই। ১১ আর ৮ ১৯ আর ৯ ২৮, ২৯,৪০০। ২৯,৪০০ থেকে বাদ যাচ্ছে ২৯,৪০০, ১১ আর ৮ ১৯, ২৮, ২৯,৪০০, বাদ যাচ্ছে ৭০০। ৭০০ টাকা বাদ গেলে ০০, ৭ আর ৭ ১৪, হাতে ১, ৮, ২৮,৭০০। তোমরা লিখে দাও ২৮,৭০০। আমরা পূর্বে থেকে অবগত, আমাদের যদি নগদান বই অনুযায়ী উদ্ধৃত নিয়ে শুরু করে, তাহলে নগদান বই শব্দটাকে শুধুমাত্র আমরা পরিবর্তন করি, নগদান বইয়ের পরিবর্তে আমরা লিখি পার বই। তাহলে এখানে আমরা লিখব পার বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এর মাধ্যমে আমাদের ১ নম্বর সমস্যার সমাধান হলো।
আসলে সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাস কার্যক্রমে প্রথম দিকে বেশ খানিকটা গতি পরিলক্ষিত ছিল। এখন বা বর্তমান সময়ে কার্যক্রমের কিছুটা ধীর গতি পরিলক্ষিত, অর্থাৎ গতিশীলতা হ্রাস পেয়েছে। তার মানে আমাদের কার্যক্রম যেন বসে না থাকে, আমাদের শেখা কার্যক্রমটা যেন চলতে থাকে। অনলাইন ক্লাসের গতি যে অবস্থায় যেভাবেই থাকুক না কেন, আমরা যেন নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত শিখে যাই। তাহলে কার্যক্রমের গতিশীলতা হ্রাস পেলেও আমাদের শেখার গতিশীলতা হ্রাস পাবে না। এই কথা বলে আমি ধন্যবাদ দেব। তবে ধন্যবাদ দেওয়ার আগে আরো একবার সমাধানটি ব্যাখ্যা বিশেষ করব। আমরা নন্দন যে উদ্ধৃত ৯,৫০০ টাকা লিখলাম, এটা সম্পদ হিসাবে ধরে আমরা অঙ্ক করছি। যত পরিমাণ টাকা আমাদের কমা উচিত ছিল তার থেকে ৯০০ টাকা বেশি কমানো হয়েছে ক্রমিক ১-এ, যেটা আমরা এখন বাড়িয়ে দিলাম, ৯০০ টাকাকে যোগ করলাম। ক্রমিক ২-এ ব্যাংক চার্জের জন্য আমরা জানি টাকার পরিমাণ হ্রাস পাই, এটাকে আমরা বিয়োগ দফা হিসাবে দেখালাম। ক্রমিক ৩-এ বাটাকৃত বিলের মূল্য বেশি লেখা হয়েছে, এর জন্য আমাদের টাকার পরিমাণ কমে যাবে, আমরা বিয়োগ হিসেবে দেখালাম। চেক ইস্যু করা হয়েছিল ৩৫,০০০, কিন্তু ৩৫,০০০ টাকায় আমাদের ব্যাংক থেকে কমেনি, ব্যাংক থেকে কমেছে ২৪,০০০ টাকা। এর জন্য আমরা ১১,০০০ টাকা আবারও বৃদ্ধি করে দিলাম। দেনাদার সরাসরি ব্যাংকে জমা করেছে আমাদের জন্য ৮,০০০ টাকা, টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আমরা পজিটিভ করে দিলাম। সব থেকে শেষে যে যোগ বিয়োগ করে আমরা রেজাল্ট পেলাম ২৮,৭০০ টাকা। উত্তর হিসাবে আমরা লিখলাম পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এটা আরো একটু বড় পরিসরে বা বৃহৎ আকারে ব্যাখ্যা করতে পারলে আমাদের বোঝার ক্ষেত্রে খুব একটু সুবিধা হতো, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এ কাজটি করতে পারলাম না। তবে আমি ধরে নেব যে এর থেকে তোমরা বেশ কিছু বিষয় অনুধাবন করতে পেরেছ, শিখতে পেরেছ, এমনটাই। তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে অংশগ্রহণ করো, এমন একটি আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি।